হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো। তো দেখো, এবছর এএনএম জেএনএম 2025 এর এক্সাম অ্যালবাম থেকে বিপুল সংখ্যক ছাত্রছাত্রীরা সিলেকশন পেতে চলেছে। ইতিমধ্যে আমরা তাদের পোস্টার সমস্ত জায়গাতে শেয়ারও করে দিয়েছি, তোমরা হয়তো দেখেছো। এবার আজকে আমাদেরই এরকম একজন ছাত্রীকে সাথে পেয়েছি, পল্লবী। তো পল্লবীর এবছর স্কোর হয়েছে 82.16। ওর এএনএম এর র্যাঙ্ক হয়েছে 602, আর জিএনএম এ ওর র্যাঙ্ক হয়েছে 616। তো পল্লবীর কাছ থেকে আমরা শুনবো, এই যে 82 স্কোর করেছে এবং 602 এএনএম এ র্যাঙ্ক করেছে, ও কিভাবে প্রিপারেশন নিয়েছিল, ওর রিয়েল প্রিপারেশন জার্নি বা কোনো স্ট্র্যাটেজি থাকলে সেটা স্ট্র্যাটেজি, এবং আমাদের ফিউচার অ্যাসপিরেন্টদেরকে সে কি সাজেশন দিতে চায়। তো পল্লবী, তোমাকে প্রথমেই জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমাদের এক্সাম অ্যালবামের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা। তোমার থ্যাংক জন্য ইউ ম্যাম। আজকে আমরা খুব খুব প্রাউড ফিল করছি। আই হোপ তোমার পরিবারও ভীষণভাবে গর্বিত। তোমার পরিবারের প্রতিও অনেক অনেক শুভকামনা। আজকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আর তুমি যদি নিজেকে একটু ইন্ট্রোডিউস করো, পল্লবী। আমি পল্লবী রায়। আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমার বাড়ি। এবছর আমার এএনএম এর জিএমআর র্যাঙ্ক 602 আর জিএনএম এর জিএমআর র্যাঙ্ক 616। তো আমি হচ্ছে দিনে মোটামুটি 7-8 ঘন্টার মতো পড়তাম। আমি লাইভ ক্লাস করতে পারতাম না, যেহেতু আমার রুমে একদম নেটওয়ার্ক পেতো না। নেটওয়ার্কের সমস্যা। নেটওয়ার্কের ইস্যু ছিল অনেক। এই জন্য আমি সম্পূর্ণটাই রেকর্ডেড ক্লাসের উপর ভিত্তি করে পড়া আর কি। তো আমি ওই ক্লাস মিলে দিনে 7-8 ঘন্টার মতো প্রিপারেশন নিতাম, মানে পড়াশোনা করতাম আর কি। সেলফ স্টাডি প্লাস ক্লাস মিলে 7-8 ঘন্টার মতো পড়তাম। তো সকালবেলা 8টা 8:30 থেকে শুরু করে 11টা 11:30 অবধি নিজে পড়তাম। তারপরে কিছুক্ষণ ব্রেক নিয়ে আবার 11:30 12টা থেকে রেকর্ডেড ক্লাসগুলো করতাম। রেকর্ডেড ক্লাস করার পর কিছুক্ষণ আবার একটু ব্রেক নিতাম। ব্রেক নেওয়ার পরে আপনারা যে পড়াগুলো পড়াতেন, মানে কোনো একটা চ্যাপ্টারে যে টপিকটা পড়াতেন, সেই টপিকটা আমি আবার, মানে আপনি যখন ক্লাস নিতেন, আপনি যেই নোটগুলো লেখাতেন, আমি ওগুলা নিজের মতো করে, মানে আপনি যেভাবে লেখাতেন সেগুলোকে আমি সুন্দরভাবে লিখতাম নোট করে, আচ্ছা। লিখে রাখতাম খাতায়। তারপরে সেগুলোকে রিভিশন দিতাম। তারপরে ক্লাস 9-10-এর যে টেক্সট বইগুলো, সেগুলো খুব ভালো করে করতাম, মানে যে টপিকটা পড়াতেন সেই টপিকটা ক্লাস 9-10-এর ওই টপিকটাও মানে বই থেকে খুব ভালো করে পড়তাম। আর হচ্ছে 9-10-এর যে টেক্সট বইগুলো, ওগুলো হচ্ছে মানে কোনো একটা চ্যাপ্টার পড়ার পর সেখান থেকে আবার ওই যে ক্লাস 9-10-এর যে রেফারেন্স বইগুলো হয় না, সেখানকার একটু প্র্যাকটিস করতাম। তো এইভাবে অ্যাক্টিং করতাম। বুঝলাম। তো এর আগে তুমি কখনো এক্সাম দিয়েছো নাকি দিস ইজ ইওর ফার্স্ট হ্যাঁ অ্যাটেম্প্ট? ম্যাম, এর আগেও আমি 2বার এক্সাম দিয়েছিলাম। একবার তো স্পট কাউন্সিলিং এ গিয়েও ঘুরে এসেছিলাম, হয়নি। তারপরে 2024 সালে এর আগের বার, তখন আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি, আর 6th সেমিস্টার ফাইনাল এক্সাম চলছিল। তো তার 2-3 দিন পরে আবার আগস্ট মাসে ওই এনএম জেএনএম এর এক্সাম। তো তখন আমি 21শে আগস্ট। হ্যাঁ, তো সেভাবে প্রিপারেশন নিতে পারিনি। তো তখন আমি কোনো কোচিং নিইনি, জাস্ট 2-3 সেলফ মাসের স্টাডি মতো ছিল। মোটামুটি পড়তাম। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তো 2024 সালেও তুমি পরীক্ষা দিয়েছিলে, কিন্তু সেটা কোনোভাবে হয়নি বিকজ তুমি সিরিয়াসলি প্রিপারেশন নাওনি, জাস্ট 2 মাস সময় পেয়েছিলে, তোমার গ্রাজুয়েশনও ছিল। হ্যাঁ, বুঝলাম বুঝলাম। এন্ড তার আগের বারও তুমি পরীক্ষা দিয়েছিলে? হ্যাঁ, তার আগের বার একবার পরীক্ষা দিয়েছিলাম, 2021 সালে দিয়েছিলাম। তখন স্পট কাউন্সিলিং এ গিয়েও ঘুরে এসেছি, মানে ওই 1-2 নম্বরের জন্য 2021 হয়নি। সালে? মানে আজকে থেকে হ্যাঁ ম্যাম, প্রায় প্রায় 5 বছর তোমার হতে চললো এই জার্নিটা। মানে হয়তো মানে কোচিং নিলে আর ভালো করে সেলফ স্টাডি করলে হয়তো হয়ে যেত আগেও, হ্যাঁ, সে কিন্তু তো আমি ওই নিশ্চয়ই। গ্রাজুয়েশনে বেশি ফোকাস দিয়েছিলাম। তো এইদিকে বেশি তখন একটা ফোকাস দিনই জন্য হয়নি। এবছর গ্রাজুয়েশন যেহেতু আমার 2024 সালে কমপ্লিট হয়ে গেল, তারপরে 1 বছর আমি ভালো করে প্রিপারেশন নিয়েছি, জন্য এত ভালো একটা র্যাঙ্ক করতে পেরেছি। আর আমি হচ্ছে আপনাদের যে 2024 সালে যে সাকসেস স্টোরি দিতেন দাদাদের, মানে দিদিদের, তো ওদের সাকসেস স্টোরি দেখে আমার তখন মনে হয়েছিল যে হচ্ছে আমিও 2025 সালে এরকম ভালো করে প্রিপারেশন নিব, ভালো করে পড়াশোনা করব, তাহলে ম্যামও আমাকে এরকম করে ভিডিও বানানোর জন্য ডাকবে। আমিও, মানে আমার এটা একটা ড্রিম ছিল বলতে পারেন। তো আজকে সেই জায়গায় আমি আসতে পেরেছি, জন্য আমি খুবই খুশি। আর আমরা তোমাকে পেয়ে আরো বেশি খুশি। আমি তো ভীষণ ভীষণ ভাবে খুশি।
কালকে যখন একটু হালকা ডিস্টার্ব হলো, তো আই ওয়াজ ভেরি আপসেট যে কেন হলো না, বাট ঠিক আছে, প্রবলেম তো আসতেই পারে, বাট নাও আই এম ভেরি হ্যাপি তোমাকে পেয়ে, ভীষণ ভাবে। তো এবারে তুমি বলো যে তুমি তাহলে টেক্সট বই ভালো করে পড়েছো, রেফারেন্স বই তুমি পড়েছো, তারপর ক্লাস মানে ঠিকঠাক ভাবে করেছো। আমি মানে হ্যাঁ, ভিউয়ারদের বলে রাখি, ওর বাড়িতে কিন্তু অত্যন্ত নেটওয়ার্কের সমস্যা, তারপরেও এত কিছুর পরেও কিন্তু ও ক্লাসগুলো করেছে। মানে অনলাইন এডুকেশনে আমরা জানি কি যে নেটওয়ার্কটা একটু দরকার হতো, অবশ্যই হয়, তাছাড়া কি করে করব। তো নেটওয়ার্কের সমস্যা থাকার পরেও ও রেকর্ডিং ক্লাস করেছে, ম্যানেজ করেছে, সবকিছু ভালো করে ম্যানেজ করেছে, খাতা বানিয়েছে, খাতায় সবকিছু লিখেছে, এবং সেগুলোকে বারবার প্র্যাকটিস করেছে, রিভাইজ দিয়েছে। আহ, যখন আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় তারপরে আমি ভেবেছিলাম যে আমি অনলাইনে কোচিং নেব। তারপরে আমি ইউটিউবে সার্চ করছিলাম যে কোনটা কোচিং নেব, তারপরে হঠাৎ করে আপনাদের যে ইউটিউবে যে আপনারা ফ্রি ক্লাসগুলো দিতেন ওগুলো হুম চলে হুম। আসে। তারপরে আমি আপনাদের ক্লাসগুলো দেখি, তো আপনাদের পড়াগুলো আমার খুব ভালো লাগে। তারপরে আমি আপনাদের যে বিলিভার ব্যাচটা 2025 সালের জন্য স্টার্ট করেছিলাম সেটা আমি পারচেস করি। তো আমি আপনাদের যে ব্যাচটা সেটা না কিনলে আমি হয়তো বুঝতেই পারতাম না যে অনলাইনেও এত ভালো করে পড়ানো হয়। আপনারা যেভাবে পড়াতেন আপনাদের পড়া আমার খুব ভালো লাগে। আর একটা কথা হচ্ছে, মানে স্টুডেন্টের কোন জায়গায় ডাউট হতে পারে সেটা আপনার স্টুডেন্টরা বলার আগেই যে আপনারা বুঝে যেতেন, সেই ডাউটটা ক্লিয়ার করতেন, এটা আমার খুব ভালো লেগেছিল ম্যাম। আপনারা প্রত্যেকেই খুব ভালোভাবে, মানে এত ভালো করে স্টুডেন্টদেরকে বুঝিয়ে পড়াতেন, আমার সেটা খুব হেল্পফুল হয়েছিল। আপনাদের সহযোগিতা না থাকলে আমি হয়তো এত ভালো র্যাঙ্ক করতে পারতাম না। মক টেস্টটার গুরুত্বপূর্ণ অনেক, কারণ পরীক্ষার হলে মানে মনে করুন যে হচ্ছে আমার হয়তো সব পড়া হয়ে গেছে, মানে আমি সব মানে পরীক্ষার হলে যে কোশ্চেনগুলো আসছে আমার সব জানা ছিল, হুম। কিন্তু আমি যদি এখন টাইম ম্যানেজমেন্ট সঠিকভাবে করতে না পারি তাহলে আমি টাইম অভাবের জন্য আমি জানা কোশ্চেনও ছেড়ে আসলাম। তো এটার জন্য মক টেস্ট বাড়িতে প্রচুর মাত্রায় প্র্যাকটিস করা প্রয়োজন, সময় ধরে, মানে যাতে সঠিক সময়ের মধ্যে যাতে কমপ্লিট করতে পারি আর কি। তাছাড়াও মক টেস্টের আমি যেভাবে প্র্যাকটিস করতাম, যে মক টেস্ট দেওয়ার সময় যে কোশ্চেনগুলো আমি পারতাম না সেই কোশ্চেনগুলোর জন্য আমি আলাদা একটা নোট খাতা বানিয়ে সেখানে সেই কোশ্চেনগুলো লিখে বারবার রিভিশন দিতাম। আচ্ছা। মানে ওএমআর শিটে প্র্যাকটিস করতাম, যেহেতু আমাদের এনএম জিএনএম পরীক্ষাটা ওএমআর শিটে হতো, তো আমি ওএমআর শিটেই প্র্যাকটিস করতাম। ফিলিংসটা নেওয়ার জন্য, একটা রিয়েল অ্যাম্বিয়েন্স তৈরি করা। হ্যাঁ, বাহ, খুব ভালো। তো তার এটা আগে যারা আমার মনে হয় যে পরীক্ষার আগে 1 মাস প্রচুর মক টেস্ট দেওয়া দরকার। টাইম ম্যানেজমেন্টের কারণ একটা ব্যাপার থাকে। তারপরে যেগুলো কোশ্চেন, অনেক অজানা কোশ্চেন থাকে, ওই অজানা কোশ্চেন আমরা জানতে পারি, শিখতে পারি, যাতে নাম্বারটা আরো বাড়ে আর কি। একদম, আর তোমাদেরকে তো 90 মিনিটে 100টা প্রশ্ন সলভ করতে হবে, 115 হ্যাঁ, নম্বরের, তাই না? টোটাল তো টাইমটা অনেকটা কম দেখতে গেলে। এর একদম মধ্যে তোমাকে ফিজিক্যাল সায়েন্সের ম্যাথ করতে হবে, এর মধ্যে তোমাকে ম্যাথ সলভ করতে হবে, এর মধ্যে তোমার রিজনিং আছে, জিকে আছে, এর মধ্যে ইংলিশ, এর মধ্যে আবার 50টা বায়োলজি, মানে 40টা কোয়েশ্চেন কিন্তু 50 নম্বর। তো এত কিছুর যে একটা চাপ হুম। থাকে পরীক্ষা হলে, তো টাইম ম্যানেজমেন্টের জন্য আমাদের এই টেস্ট দেওয়াটা খুব দরকার। এবার পল্লবী, আহ, যারা 2026-এর জন্য বা 27-এর জন্য বা পরবর্তীতে পরীক্ষা দেবে, ধরো, তো তোমার দিক থেকে কি সাজেশন থাকবে? যারা, যেসব বোনেরা 2026 সালে আর কি এনএম জিএনএম এর এক্সাম দেবে ভাবছো, আমি বলবো তারা এখন থেকেই যাতে পড়াশোনা স্টার্ট করে দেয়। কারণ এখন থেকে পড়াশোনা স্টার্ট করলে তাহলে হচ্ছে তারা সিলেবাসটা কভার করতে পারবে আর কি ভালো করে। আর হচ্ছে তাদেরকে আমি বলবো যাতে তারা যাতে হচ্ছে আহ, এই যে 9-10 যে টেক্সট বইগুলো সেগুলো যাতে খুব ভালোভাবে পড়ে, প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা টপিক যাতে প্রত্যেকটা লাইন যাতে ফুটিয়ে ফুটিয়ে ভালো করে পড়ে। আর কোনো একটা চ্যাপ্টার পড়ার পর সেই চ্যাপ্টারের যাতে এমসিকিউ গুলো ভালো করে প্র্যাকটিস করে। আর আপনারা তো অনেক 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 এমসিকিউ করাতেন, সেগুলো যাতে ভালো করে পড়ে। আর তারা যদি কোনো অনলাইনে কোচিং নিতে চায়, তো যদি এক্সাম অ্যালবামের কথা বলে, তো আমি বলবো চোখ বন্ধ করে তোমরা নিতে পারো। এখানকার ম্যাডামরা সবাই খুব ভালোভাবে পড়ান। মানে কোনো, মানে কারো যদি কোনো নলেজও না থাকে, একদম বেসিক থেকে যেভাবে স্যার ম্যাডামেরা পড়ান তাতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর বেশ। ফিজিক্যাল সায়েন্স ম্যাথ গুলো ওগুলো আমার খুব ভয় লাগতো, তো ক্লাস করানোর পরে আমার একদম, মানে ওইগুলো ক্লিয়ার হয়ে গেছে। যে ম্যাথ গুলো ওগুলো, হ্যাঁ যে ম্যাথ গুলো ওগুলো আমার একদম আয়ত্তে চলে এসেছে, আমার কোনো আর ভয় লাগতো না, ম্যাথও আমি করতে পারতাম সব।
বাহ! আর ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে পরীক্ষার হলে যদি কোনো একটা কোশ্চেন হয়তো কমন না আসলো না, তো কনসেপ্টের উপর বেস করেও সেই মানে কোশ্চেনের সঠিক অ্যান্সারটা দেওয়া যায়। একদম কনসেপ্টটা কনসেপ্ট ক্লিয়ার ক্লিয়ার রাখতে রাখা হবে। কনসেপ্টটা ক্লিয়ার রাখা দরকার ফিজিক্সের ক্ষেত্রে বিশেষ করে। আর একদম। তাছাড়াও ম্যাডাম আমি বলবো যে 2026 সালে যারা এক্সাম দিতে চায় তাদেরকে বলবো যে তোমরা প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পেপার ওগুলা প্রচুর মাত্রায় সলভ করো, কারণ একদম, ওখান থেকে একদম। অনেক কোশ্চেন কমন আছে। আর যাতে বারবার ওগুলো যদি রিভিশন দেয় তারা। আর হচ্ছে মানে কোনো একটা কোশ্চেনের সঠিক অ্যান্সার যেটা হলো সেটা তো হলোই, তাছাড়াও যে বাকি 3টা অপশন থাকে সেই 3টা অপশনের ব্যাপারেও যাতে তারা নোট করে করে পড়ে। আমি এভাবে এটা ফলো করতাম যে বাকি যে 3টা অপশন হয়তো সেই ওই একটা ওয়ার্ড হয়তো বইয়ে সেভাবে ভালো করে দেওয়া নেই ওই ওই ব্যাপারে, তো ওটাকে আমি চ্যাট জিপিটিতে সার্চ করে আমি নিজের মতো করে নোট বানিয়ে সেখান থেকে মেন মেন যে পয়েন্টগুলো সেগুলো বানিয়ে আমি একটা খাতায় লিখে রাখতাম, পরে ওগুলো আমি রিভিশন করতাম, পড়তাম। বাহ! এটা খুব ভালো পয়েন্ট বলেছো যে একটা অপশন ঠিক হলো কিন্তু বাকি অপশন গুলো কেন হলো না, তার পেছনে কি লজিক আছে, কি রিজনিং আছে, সেটা আমাকে জানতে হবে। এবার অনেক অপশন থাকে, যেমন তোমাদের একটা অপশন প্রশ্ন এসেছিল না এবছরে যে নিচের কোনটি জলবাহিত রোগ, এরকম একটা প্রশ্ন এসেছিল হ্যাঁ, দেখবে। হ্যাঁ ম্যাম। তো হুম। তো আমরা জানি কি টাইফয়েড, কলেরা, জিআরডিএসিস এইগুলো। এবার জিআরডিএসিস এটার ব্যাপারে অনেকে জানতো না, তাই না, এই জানতো না, ডিজিজটার হ্যাঁ। ব্যাপারে। হ্যাঁ, তো এটা আমাকে অনেকেই বলেছে যে ম্যাম এটা পারিনি, মানে একটা করতে পেরেছি একটা পারিনি, তো এটা কেন পারোনি? এবার এই জিআরডিএসিস আমি সার্চ করে দেখলাম, আমি যেহেতু প্রশ্ন বানাই তো আমার সার্চ করলে চলে আসবে, যে দেখি তো এই অপশনটা আমি কোথাও দিয়েছি কিনা। আমি দেখলাম যে এই জিআরডিএসিস এই অপশনটা আমারও অনেক প্রশ্নে আছে, তার মানে আমি কোথাও না কোথাও এক্সপ্লেন তো করেছি। এবার যদি কারো কাছে এটা নতুন হয় তাহলে তাকে কি করতে হবে, ওই ওয়ার্ডটা তুমি সার্চ করো। এখন অনেক এআই চলে এসছে, তুমি যে কোনো একটা এআই ইউজ করতে পারো। হ্যাঁ, এই টুল গুলো ইউজ করলে কিন্তু আমাদের অনেকটা ইমপ্রুভমেন্ট হবে নিজে থেকেই। যদি কেউ হ্যাঁ সেলফ ম্যাম। স্টাডি করতে চায় বা অন্য কোনো প্ল্যাটফর্মে জয়েন হতে চায়, হোয়াট এভার, বাট এইগুলো আমি অনেকটা এটা হেল্পফুল। ফলো করতাম এটা। এই টেকনিকটা খুব ইউজফুল, বেশ ভালো বলেছো তুমি এটা। বেশ তো আমরা শুনলাম পল্লবী যে কথাগুলো বললো, বারবার করে আমাদেরকে পড়তে হবে, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে। তারপর ম্যাথের ক্ষেত্রে এমন কোনো ব্যাপার না যে আমি আর্টসের, অনেকদিন আগে আমি ম্যাথ ছেড়ে দিয়েছি বলে আমি পারবো না। কি বলো তুমি? হ্যাঁ, পিয়ালি ম্যাম যেভাবে ম্যাথ গুলা করাতেন আমি ম্যাথে সেরকম পারতাম না, তো উনি যেভাবে পড়াতেন আমি ওগুলো মানে যে মেন মেন চ্যাপ্টার গুলো যেমন পার্সেন্টেজ, তারপরে হচ্ছে পার্সেন্টেজ। প্রফিট অ্যান্ড লস, তারপরে অংশীদারি কারবার, এরকম অনেক মেন মেন যে টপিকগুলো লগারিদম, সেগুলো খুব ভালো করে পরীক্ষার আগে আমি 1 মাস মানে প্র্যাকটিস করতাম আর কি। তো আমার ম্যাথ থেকেও ভালো নাম্বার উঠেছিল। আগে তো ম্যাথ সেরকম পারতাম না, তো পিয়ালি ম্যাম যেভাবে ক্লাস করাতেন ভয় সব কেটে গিয়েছিল ম্যাথের প্রতি। আগে ম্যাথে একটা ভয় ছিল আর কি। হ্যাঁ, অনুপাত সমানুপাত থেকেও বোধহয় প্রশ্ন এসেছিল, ওখান থেকে তো প্রতিবারই প্রশ্ন হ্যাঁ আসে। ম্যাম, এসেছিল। তারপর লগের তারপরে অঙ্ক, লগের হ্যাঁ। লগের অঙ্ক, তাই না, লগেরও আসে। এবার কি হয়, যারা ধরে নাও যে 9-10 অনেক আগেই ছেড়ে দিয়েছে, এই 11-12ও নেই, ঠিক আছে, এবং ভাবছে যে নার্সিং এ আসবে, তো অনেকের থাকে না, বেস ভালোভাবে ক্লিয়ার থাকে না, তো আবার নতুন করে স্টার্ট করতে হয়। তো আমরা চেষ্টা করি ওই জন্য যে বেসিক থেকে যাতে শেখাতে পারি, একদম পুরো প্রথম থেকে। ম্যাম, আপনারা তো একদম বেসিক থেকেই পড়ান, পিয়ালি ম্যামও একদম বেসিক থেকেই ধরে ধরে পড়াতেন, তাতে কোনো সমস্যা হওয়ার কথা না। বেশ, বেশ তাহলে আর সত্যি আমরা কথা বলতে ম্যাম, বলো। আপনাদের যে হ্যাঁ বলছি যে আপনাদের যে প্ল্যাটফর্মে না অ্যাডমিশন হলে মানে বিলিভার ব্যাচে আমি জানতেও পারতাম না যে অনলাইনেও এত ভালো ক্লাস করানো হয়। আমি সত্যি কথা বলতে আমি ক্লাস 9-10 যখন পড়তাম আমি অফলাইনে প্রাইভেট পড়তে যেতাম, এত ভালো টিচার আমি পাইনি, এত ভালো তখন সেরকম মানে এত ভালো আমি টিচার লাইফে পাই নাই যে ক্লাস 9-10-এ। হয়তো তখন যদি আপনাদের মতো এত ভালো টিচার পেতাম তাহলে হয়তো মাধ্যমিকে অনেক ভালো নাম্বার করতে পারতাম। ইটস আর প্লেজার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কেউ ভাববে যে এইগুলো এবার আরুষি ম্যাম ওকে বলেছে বলতে। না না ম্যাম, আমি যা বলছি আমি একদম মন থেকে, আপনি আমাকে একদম মন থেকে বলছি যা বলছি। এটা আমি সত্যি ক্লাস 9-10-এও আমি এত ভালো টিচার পাইনি, যদি পেতাম তাহলে হয়তো যা নাম্বার পেয়েছি তার থেকে আরো অনেক ভালো নাম্বার পেতাম।
মাধ্যমিকে। থ্যাংক ইউ সো মাচ পল্লবী, আমার খুব ভালো লাগছে। আর বাই দ্য তোমার বাড়িতে কি রিয়াকশন, বাড়িতে সবাই হ্যাপি? হ্যাঁ, বাড়িতে তো খুব হ্যাপি। আর ম্যাম আমার যেদিন মানে আমার যেদিন রেজাল্ট দেয় তার আগের দিন আমার ঠাকুরদা মারা যায় আর কি। তো সে সময়টা খুব খারাপ সময় চলছিল। তো ঠিক তার পরের দিনই গড বা ঈশ্বর বা ভগবান আল্লাহ যাই বলি না কেন, তিনি একটা গুড নিউজ পাঠিয়েছেন, এত ভালো একটা নাম্বার। তো আমার জন্য বাবা মা খুবই খুশি আচ্ছা যে আচ্ছা। এত ভালো র্যাঙ্ক করতে পেরেছি। আর আমার যেহেতু ইচ্ছা ছিল যে হচ্ছে আমি জিএনএম না, আমি এএনএমই করবো, আমার আগে থেকে টার্গেট ছিল যে আমাকে এএনএমই পেতে লাগবে। সেজন্য আমি একটা গোল বানিয়ে নিয়েছিলাম যে আমাকে 80+ নাম্বার উঠাতে হবে, 80+ আর কি টার্গেট ছিল। তো টার্গেট সেই রাখতে হবে। জায়গায় তো তোমার বরাবরই ইচ্ছা ছিল তুমি এএনএম টাই করবে? হ্যাঁ ম্যাম, আমি তো ভেবেছিলাম যদি জিএনএম আসে, মানে এএনএম যদি আমি এবছর নাও পাই, তাহলে আমি পরের বার আবার প্রিপারেশন নিব এএনএম পাওয়ার জন্য। জিএনএম করব না, এএনএমই আর কি ইচ্ছা ছিল। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তো তুমি মোটামুটি তাও দিনে কত ঘন্টা পড়তে, মানে এই যখন জানতে পারলে যে পরীক্ষা হবে, এই 3 তারিখে যেদিন নোটিশ দিল, মোটামুটি তোমার 7-8 ঘন্টা হয়ে যেত না? হ্যাঁ ম্যাম, 7-8 ঘন্টা তো হয়ে যেত, বেশি হতো ক্লাস নিয়ে আর কি। তখন আমি ক্লাস করতাম, রিভিশন দিতাম। তো এরকম 9 সাড়ে 9 ঘন্টা এরকম হয়ে যেত। আর আচ্ছা। মাঝখানে তো ওই ওবিসি কেসের জন্য অনেকে বলেছিল যে এক্সাম হবে না হবে না। আর হুম। তখন না আমার মানে শরীরটা খুব অসুস্থ ছিল, কারণ আমার তখন সেই সময়টাতে পুরো 1 মাস পুরো জন্ডিস ছিল। আর আমার প্রচন্ড জ্বর ছিল। তো ডক্টর আমাকে বলেছে যে সম্পূর্ণ বেড রেস্ট নিতে। কিন্তু আমি কারো কথা তখন না শুনে তবুও আমি মানে হয়তো সেরকম তখন জোরদার করতে পারিনি, যেহেতু আমার শরীর প্রচন্ড অসুস্থ ছিল। কিন্তু তাও আমি টাচে ছিলাম, কানেক্টেড ছিলাম পড়ার সাথে। তাও আমি অল্প অল্প করে তখন প্রিপারেশন নিতাম। তারপরে যখন আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠি, তখন জানতে পারলাম যে এবার একদম মানে পরীক্ষার ডেট ঘোষণা করে দিল, তখন একদম পুরো জোরদার লেগে পড়ি। আচ্ছা, এখন তুমি ঠিকঠাক আছো তো? শরীর ঠিক আছে এখন তোমার? এখন আমি ঠিকঠাক আছি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ ম্যাম, বাড়ির সবাই ভালো আছে। আচ্ছা, ঠিক আছে। বেশ তাহলে, আহ পল্লবী, আহ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য তোমাকে অনেক থ্যাংক ইউ। আমরা শুনলাম ওর কথা। আর যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখছো, যে সমস্ত স্টুডেন্টসরা, তোমরা পল্লবীর যে জার্নিটা সেটা শুনলে, তার মাঝখানে কিন্তু শরীর খারাপও হয়েছিল, সমস্ত প্রতিকূলতাকে পেরিয়ে ও আজকে এই স্কোর করেছে এবং এই র্যাঙ্কটা নিয়ে আসতে পেরেছে। তো টার্গেট আমাদেরকে সবসময় বড় রাখতে হবে, আমাদেরকে ড্রিম সেট করে রাখতে হবে। তবে এখানেই তো এন্ড নয়, আরো 2 বছর ভালো করে পড়তে হবে। হ্যাঁ এই ম্যাম। 2 বছরে হ্যাঁ। আরো অনেক চাপ আসবে। লাইফ, আমাদের দেখো লাইফে তো সবসময় একটা চাপ থাকবে। লাইফে আমরা সবাই সার্ভাইভ করছি, আমরা সবাই লিভিং অর্গানিজম, হিউম্যান বিং। তো আমরা তো সার্ভাইভ করছি, আমাদের প্রবলেম আসবে, আমাদের চাপ আসবে, পড়াশোনার চাপ আসবে। তো এই 2 বছরে তোমাকে মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে, অ্যাডভান্স, যে আমাকে এই জিনিসটা ফেস করতে হবে। আমি 2 বছর আমাকে আরো ভালো করে পড়তে হবে, তারপর গিয়ে আমার বাকি কেরিয়ারটা আমার স্টার্ট হবে, তাই না? তো এখনো অনেক হুম। পথ চলা বাকি, আর হ্যাঁ তার ম্যাম, জন্য এখনো অনেক তোমাকে, পথ বাকি, 2 বছরের হ্যাঁ জার্নি এখনো বাকি। হ্যাঁ, যারা এএনএম জেএনএম 2026 এর জন্য প্রিপারেশন স্টার্ট করবে বা এখনো করোনি ভাবছো, তো তাদের জন্য আমরা নিয়ে এসেছি আমাদের নতুন একটা ব্যাচ, বিলিভার ব্যাচ 2026। প্রতিবার আমরা বিলিভার ব্যাচই শুরু করি। এখানে লাইভ ক্লাস থাকবে, রেকর্ডিং থাকবে, মক টেস্ট থাকবে, সমস্ত কিছু একদম। আর এর সাথে আমাদের আরো 4টে ব্যাচ একদম ফ্রিতে পাবে এটা বাই করলে। বিলিভার 25, চ্যাম্পিয়ন 25, ফাইটার 25, ফাইটার 24, টোটাল 4টে ব্যাচ একদম ফ্রিতে। আলাদা করে কোনো টেস্ট পারচেস করতে হবে না, এটার সাথে তোমরা ফুল লেন্থ টেস্ট প্লাস সাবজেক্টিভ টেস্ট সমস্ত কিছুই পেয়ে যাবে। তো এই ব্যাচে তোমরা কিভাবে জয়েন করবে, ক্লাস কবে থেকে শুরু হবে? তো দেখো, ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। তো আমরা বেশি দেরি করব না, কারণ আমাদের যেহেতু আবার পরীক্ষা সামনেই, তো তোমাদের এবার মনে হয় না খুব বেশি লেট হবে। তো ক্লাস আমাদের শুরু হয়ে গেছে 14ই নভেম্বর থেকে। যারা জয়েন করতে চাও, এক্সাম অ্যালবাম অ্যাপ প্লে স্টোর থেকে মোবাইলে ডাউনলোড করে নাও। ডাউনলোড করে সেখান থেকে নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করে নাও। অ্যান্ড প্রিমিয়াম ব্যাচে ক্লিক করে, এই ব্যাচটা একদম টপ লিস্টে আসবে, সেখানে টাচ করে তোমরা বাই নাওতে ক্লিক করে পেমেন্ট করে এটা বাই করতে পারবে। এবার আসি আমাদের ফি স্ট্রাকচারে, আমাদের একদম ফ্লেক্সিবল পেমেন্ট স্ট্রাকচার, যেন সমস্ত স্তরের ছাত্রছাত্রীরা অ্যাফোর্ড করতে পারে আমাদের এই এক্সাম অ্যালবামে। তো
এখন আমাদের এই ব্যাচে ওয়ান টাইম পেমেন্ট আছে 1999 টাকা, বাট 1999 পে করতে হবে না, এটা আরো তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। তো এখন অফার চলছে, তোমাদের 800 সামথিং পড়বে ইন্টারনেট হ্যান্ডলিং দিয়ে। তো মাত্র এই অ্যামাউন্টে তোমরা জয়েন করতে পারো। আর চাইলে মান্থলিও পে করতে পারো, 225 করে 2 মাস অন্তর অন্তর তোমাদেরকে এই পে করতে হবে। তো এই ছিল আমাদের ফ্লেক্সিবল পেমেন্ট স্ট্রাকচার। যারা জয়েন করবে ভাবছো বা সেলফ স্টাডি যদি করতে চাও, তো আমাদের এক্সাম অ্যালবামের চ্যানেলে ফ্রিতেও অনেক কন্টেন্ট দেওয়া হয়, তো তোমরা ফ্রি কন্টেন্ট গুলো দেখতে পারো। আর নয়তো আমাদের এই পেইড ব্যাচও জয়েন করতে পারো। তো এতক্ষণ ধরে আমাদের এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা এক্সাম দেবে ভালো করে এক্সাম দেবে, ভালো করে পড়াশোনা করো। আর পল্লবী, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। ঠিক আছে, সন্ধ্যা হয়ে গেছে বুঝতে পারছি, এবার অন্ধকার হতে শুরু করবে। তো বাবু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। তোমার বাড়ির সবাইকে আমার প্রণাম জানিও। আমি খুব খুব খুশি তোমাকে আজকে আমাদের সাথে পেয়ে। আর তোমার ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা রইলো। খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যে কোনো সমস্যা হলে তুমি আমাকে জানিও, আমার মোবাইল নাম্বার তোমার কাছে আছে। তুমি যখন খুশি নির্দ্বিধায় আমাকে ফোন করতে পারো, আমি সবসময় তোমার পাশে থাকার চেষ্টা করব। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, চলো, আবার ম্যাম অন্ধকার আর হয়ে যারা বলো। ম্যাম বলছি যে যারা 2024 সালে এক্সাম দেবে তাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে আত্মবিশ্বাসটা যাতে থাকে, যে আমি পারবোই, আমাকে পারতেই হবে। এত বছর থেকে তুই পারবি, তো অনেকে অনেক বলবে, কিন্তু তার মুখে না দিয়ে কাজে জবাব দিয়ে। তো আমি আছি যে তারা মানে তার মুখ দেখে বোঝা যায় যে বলতে চাচ্ছে যে আমার দ্বারা হবে না, কিন্তু আমি তাদেরকে তখন কিচ্ছু বলিনি। আমি তখন ভেবেছিলাম যে আমি মুখে না কাজে জবাব দিব। তো আত্মবিশ্বাস থাকাটা দরকার যে আমি পারবোই, আমাকে পারতেই হবে। যে ওরা যদি পারে তাহলে আমি কেন পারবো না? ওরা তো মানুষ, আমিও মানুষ, আমাকে পারতেই হবে। এটাই আছে। বাহ, এই কথাটা খুব ভালো লাগলো। এই কথাটা শুনে অনেকে হয়তো ইন্সপায়ার হবে, এই কথাটা অনেকে মোটিভেট করবে। থ্যাংক ইউ পল্লবী। থ্যাংক ইউ ম্যাম। বেশ। তো নিজেদের উপরে আত্মবিশ্বাস রাখতে হবে, ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট। তো নিজেকে সবসময় আত্মবিশ্বাসী রাখতে হবে, যে আমি পারবো, আমাকে পারতেই হবে। আর 5টা মানুষ পারলে আমি কেন পারবো না? আর সমাজের মানুষ তো অনেকে অনেক কথা বলবে যে এর দ্বারা কিছু হবে না, ঠিক আছে, এখনো কোন একটা হ্যাঁ এক্সামের জন্য পড়ে আছে, কিচ্ছু হবে না এইসব করে, এইসব এক্সামের জন্য পড়ে কি হবে, অনেক কথাই বলবে, ঠিক আছে। কিন্তু মানুষের কথায় আমাদের কান দিলে চলবে না। আমাকে নিজে টার্গেটে ফিক্স থাকতে হবে, আমার নিজের গোলটাকে ফিক্স রাখতে হবে। আমি কাজে প্রমাণ করব, আমার কাজই হবে আমার একমাত্র প্রমাণ, তাই না? আমি আমার হ্যাঁ ম্যাম। পরীক্ষাতে আমার নিজেকে প্রমাণ করব, যেটা পল্লবী করে দেখিয়েছে। আমি কে কি বললো না বললো আমি এখন উত্তর দেব না, কিন্তু আমি আমি যেদিন যেদিন আমি করে দেখাবো, সেদিন আমি প্রমাণ দেখাতে পারবো যে হ্যাঁ দেখো, আমি এবার করে দেখিয়েছি, এটাই আমার উত্তর, আলটিমেট উত্তর। তো নিজের মধ্যে এরকম জেদ রাখতে হবে যে আমি পারবো, কেন পারবো না, পারতেই হবে আমাকে, এনি হাউ আমাকে পারতে হবে। বেশ, তাহলে পল্লবী, একটু নেটওয়ার্কের হালকা সমস্যা হচ্ছে, ঠিক আছে, চলো তাহলে আর এক্সটেন্ড করলাম না, সন্ধেও হয়ে গেছে, ঠিক তোমাদের আছে ম্যাম। ওইদিকেও সন্ধে হয়ে গেছে। আমরা আমি ছাদের উপরে হ্যাঁ আছি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বাবু। তাহলে আমি এন্ড করলাম, দেখা হবে আবার তোমার সাথে অন্য কোনো দিন, আরো কথা হবে, কেমন?